হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা জেনারেল অ্যানাটমিতে মাসল নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমাদের আমি বোনস এবং জয়েন্টস পার্টটুকু শেষ করেছি। আজকে আমরা মাসল থেকে শুরু করব। আর মাসলের এটা পার্ট 1 হবে ভিডিও। এরপর হয়তো আর একটা বা দুইটা পার্ট আসতে পারে। আজকে আমরা মেইনলি স্কেলিটাল মাসল সম্পর্কে আলোচনা করব, তার ক্লাসিফিকেশন, ফাংশন, এইসবগুলো। নেক্সট ভিডিওতে মাসলের যে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার বা স্মুথ মাসল, কার্ডিয়াক মাসল, এইগুলো আলোচনা করব আমরা। তো আমি তোমাদের সাথে আছি শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ঢাকা মেডিকেল কলেজ, K81 ব্যাচ, ন্যাশনাল মেরিট 12। প্রথমে মাসল শব্দটা আসছে মাসকুলাস নামক একটা শব্দ থেকে। ঠিক আছে, ল্যাটিন মাসকুলাস এই শব্দ থেকে মাসল শব্দটা আসছে। তো মাসকুলাস মানে কি? মাসকুলাস মানে হচ্ছে লিটল মাউস। ওকে, তোমার যদি একটা মাউস তুমি গ্রসলি ভাবো তাহলে কেমন থাকে? এর একটা মাথার দিকে, এটা ওর বডি, এটার মাথা, তার মানে মাথার দিকে একটু, বডির দিকে মোটা থাকে, লেজটা যে সরু হয়ে যায়। ঠিক আছে, মাসলটাও তেমন, কেমন থেকে মাথার দিকে মোটা থাকে আর নিচের দিকে সরু হয়ে যায়, এটা টেন্ডন হয়ে যায় মাসলের, দুই সাইডে টেন্ডন থাকে। তো এটা অনেকটা দেখলে, উপর থেকে দেখলে একটা মাসলের মাউসের মতো লাগে। এই জন্য মাসকুলাস থেকে মাসল শব্দটা এসেছে। এইখানে দেখো একটা মাসল আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে এই যে মাসলটা দেখতে পাচ্ছ, এর মাঝখানটা মোটা, কিন্তু দুই সাইডে চিকন হয়ে টেন্ডন তৈরি করছে। তো এই জন্য মাসকুলাস থেকে মাসল শব্দটা এসেছে। এখন মাসলের ক্লাসিফিকেশন। মাসল মেইনলি থ্রি ভ্যারাইটিস আছে, তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। একটা হচ্ছে স্ট্রাইড মাসল অর ভলান্টারি মাসল, যেটা আমরা স্কেলিটাল মাসল বলে থাকি। আর একটা হচ্ছে আনস্ট্রাইড মাসল বা ইনভলান্টারি বা স্মুথ মাসল যেটাই বলো। আর কার্ডিয়াক মাসল। জানো তোমরা ভলান্টারি মাসল কোথায় থাকে, বা স্কেলিটাল মাসল স্কেলিটনের সাথে থাকে, আমাদের বডিতে যে স্কেলিটন সিস্টেম আছে তার সাথে এগুলো অ্যাটাচ থাকে। আর যে ইনভলান্টারি মাসল বা স্মুথ মাসল আছে সেগুলো আমাদের বিভিন্ন ভিসেরাতে থাকে। ঠিক আছে, লিভার, কিডনি, ইন্টেস্টাইন এগুলোতে থাকে। আর কার্ডিয়াক মাসল শুধুমাত্র হার্টে থাকে এবং রুট অফ গ্রেট ভেসেলসে থাকে। রুট অফ গ্রেট ভেসেলস কোনগুলা? যেমন তোমার সুপুরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, তারপরে পালমোনারি আর্টারি। ওকে, এইগুলো আর্চ অফ, সরি মানে অ্যাওর্টা যেটা বলে, এগুলোকে বলা হয় যেগুলো হার্ট থেকে অরিজিন বা হার্টে, মানে এক কথা হার্টের সাথে লেগে থাকে যে যে ভেসেল গুলা, এগুলোকে বলা হচ্ছে গ্রেট ভেসেল। তো এইগুলা রুটে তোমার, যেমন এইগুলো হচ্ছে বলা হয় রুট, মানে একটু নিচের দিকে যারা বলে, এইসব জায়গাগুলোতে তোমার কার্ডিয়াক মাসল থাকে। এখন আসি প্রথমে স্ট্রাইট মাসল, যেটাকে স্কেলিটাল মাসল বলি আমরা। তো এটা ক্রস স্ট্রাইটেড। এখানে একটা স্কেলিটাল মাসলের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো এই যে আমাদের যে স্ট্রাইয়েশন গুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলোকে বলা হচ্ছে ক্রস স্ট্রাইয়েশন। ঠিক আছে, এই মাসলটা ভলান্টারিলি কন্ট্রোল করা যায়। তুমি যে কোনো সময় তোমার হাত পা নাড়াতে পারো, এটা কিন্তু স্কেলিটাল মাসলের কারণে হচ্ছে। আর এটা কেন স্কেলিটাল মাসল বলা হচ্ছে? কারণ এটা অ্যাটাচ টু স্কেলিটন। এটা দ্রুত কন্ট্রাক্ট করতে পারে। ঠিক আছে, যে কোনো তুমি সাপোজ হাত সেকেন্ডের মধ্যে সরাই নিতে পারবা, সেকেন্ডেরও কম ভাগে সরাই নিতে পারবা। কিন্তু এটাও একটা সমস্যা কি, ইজিলি ফ্যাটিক হয়ে যায়। মানে তুমি দেখবা যারা বডি বিল্ডার বা এরকম ব্যায়াম করে যারা বা অনেক কাজ করে যারা, তারা দেখবা কিছুক্ষণ কাজ করার পরে তাদের মাসেলে পেইন শুরু হয়, তখন মাসেল কাজ করতে পারে না। বা তুমি নিজেও ট্রাই করতে পারো, অনেকটা যদি ভারী কোনো একটা জিনিস নিয়ে ওঠানামা করো, দেখবা কিছুক্ষণ পরেই তোমার মাসল ফ্যাটিক হয়ে যাচ্ছে, মানে মাসল আর কাজ করতে পারছে না, হাত নাড়াতে পারছো না। এরকম এটা খুব দ্রুত ফ্যাটিক হয়ে যায়। আর এটা সেরেব্রো স্পাইনাল নার্ভ দ্বারা সাপ্লাই পায়। যেমন ক্যারোটিড, যে আমরা জানি তোমার 12 জোড়া থাকে। কি বলে ওটা, করোটিড নার্ভ যেটা, আর স্পাইনাল নার্ভ থেকে 31 পেয়ার্স, এগুলো দিয়ে এগুলো মাসলটা সাপ্লাই পায়। এখন একটা জিনিস আমরা জানি, স্কেলিটাল মাসল মাত্রই ভলান্টারি কন্ট্রোল থাকবে, কিন্তু আমাদের যে ফ্যারিংস এর মাসল আছে এবং ডায়াফ্রাম যেটা আছে, সেটা অনেক সময় ফুল ভলান্টারি সাপ্লাই পায় না, মানে ফুল ভলান্টারি কন্ট্রোল হতে পারে না। যেমন একটা এক্সাম্পল কি, তোমরা সবাই জানো তোমাদের হিসকি লাগে, যেটা আমরা আমরা জানি হিসকি বলি বা হিকাপ যেটা ইংলিশে বলে। হিকাপ লাগলে এটা কেন হয় বলতো? আমাদের যে ডায়াফ্রাম যেটা, ওটা ফ্রেনিক নার্ভ দ্বারা সাপ্লাই পায়। তো ফ্রেনিক নার্ভে যখন ইরিটেশন হয় বিভিন্ন কারণে, যেমন গ্যাস্ট্রিকের কারণে হতে পারে, দেখবো অনেক সময় ভাজা পোড়া বেশি খেলে তখন হিকাপ হয় বা হিচকি হয় যেটা বলি। পরে আবার পানি খেলে ঠিক হয়ে যায় সেটা। তো এই ফ্রেনিক নার্ভ যখন ইরিটেশন হয় তখনই আমাদের কি হয়, ডায়াফ্রামটা ইচ্ছা মতো তোমার প্যারাডক্সিক্যাল মুভমেন্ট হয়, তার মানে একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, একবার উপরে একবার নিচে, এমন যাওয়ার ফলে আমাদের হিকাপটা হয়।
ঠিক আছে? তো এটা কিন্তু আমরা ভলান্টারিলি কন্ট্রোল করতে পারি না। তাহলে কি হতো? ভলান্টারি কন্ট্রোল দেখছো আমাদের হিক্কাপ আসছে আমরা কন্ট্রোল করে দিলাম। কিন্তু এটা তো পারি না আমরা। হিক্কাপ তো হতেই থাকে। এইজন্য বলা হচ্ছে ফ্যারিংস মাসল এবং ডায়াফ্রাম এই দুটা কখনো কখনো ফুল ভলান্টারি কন্ট্রোল থাকে না। তো এর একটা এক্সাম্পল আমি দিলাম। এখন আসি স্কেলিটাল মাসলে কি কি পার্টস আছে। এর দুইটা পার্টস মেইনলি, একটা থেকে ফ্লেশি পার্ট, একটা থেকে ফাইব্রাস পার্ট। ফ্লেশি পার্ট হচ্ছে এই যে যেটুকু তুমি লাল কালারে দেখতে পাচ্ছ একটু মোটা টাইপ, এগুলোকে বলা হচ্ছে ফ্লেশি পার্ট। আর এই যে টেন্ডন যেগুলো, এগুলোকে বলা হচ্ছে ফাইব্রাস পার্ট। তো ফ্লেশি পার্ট আর ফাইব্রাস পার্টের মধ্যে কিছু ডিফারেন্স আছে। সেটা কি? ফ্লেশি পার্টটা কিন্তু কন্ট্রাক্টাইল, মানে সে কিন্তু কন্ট্রাকশন বা কি বলে সংকোচন প্রসারণ করতে পারে, কিন্তু ফাইব্রাস পার্টটা কিন্তু সেটা করে না। টেন্ডন কিন্তু সেভাবে কন্ট্রাক্ট করতে পারে না, এটা কিন্তু নন ইলাস্টিক টেন্ডনটা। লিগামেন্ট কিন্তু ইলাস্টিক, কিন্তু টেন্ডন কিন্তু অতটা ইলাস্টিক না, কিছুটা আছে ইলাস্টিক। তারপরে তোমার যে ফ্লেশি পার্ট সেটা কিন্তু হাইলি ভাস্কুলার। এখানে কিন্তু এটা কিন্তু এই জন্য লাল দেখায় যে এটা অনেক ভাস্কুলার সাপ্লাই থাকে, কিন্তু টেন্ডন কিন্তু সাদা দেখায় কারণ ওখানে ভাস্কুলার সাপ্লাইটা কম। তারপরে এটা যেহেতু মোটা, মোটা মানুষের কি অবশ্যই হাই মেটাবলিক রেট থাকে, তাদের মেটাবলিজম বেশি বেশি হয়, চিকন মানুষের একটু কম হয়, তো এই জন্য এটাই হাই মেটাবলিক রেট থাকে, এটাই লো মেটাবলিক রেট। আর এটা তোমার মাসল কিন্তু প্রেসার উইথস্ট্যান্ড করতে পারে না। মানে তুমি যদি মাসলে বেশি বেশি উম, কি বলো ওটা আঘাত দাও তাহলে কিন্তু এক সময় ওটা ছেড়ে যাবে, কিন্তু টেন্ডন কিন্তু অনেক আঘাত সহ্য করতে পারে। এই জন্য কিন্তু অনেক যে আমরা দেখি যে জয়েন্ট কিন্তু অনেক সময় যে অ্যাক্সিডেন্টে জয়েন্ট আটকে থাকে তখন কিন্তু এটা টেন্ডনের কারণে হয়। এখন আসি এই যে টেন্ডন আমরা পড়ছিলাম এটার ফাংশন কি আছে। ফার্স্ট অফ অল, যে মাসল গুলো থাকে, সাপোজ এই মাসলের ফাইবার গুলা কি হয় একসাথে এসে এক জায়গায় কনসেন্ট্রেট হয়, কনসেন্ট্রেট হয়ে টেন্ডনের মাধ্যমে সেটা সবগুলো মাসল ফাইবার একটা জায়গায় ইনসার্শন হয়। ঠিক আছে? তাহলে কি করছে সে? কনসেন্ট্রেট দ্য মাসল পুল এট দ্য সাইড অফ ইনসার্শন। ঠিক আছে? তারপরে কি? এটা কিন্তু অনেক ওয়েট সহ্য করতে পারে, অনেক টান সহ্য করতে পারে, যেটা বলে যেমন 97,000 থেকে, সরি 9700 থেকে 18,000 পাউন্ডস, এই পরিমাণ ওয়েট সে সহ্য করতে পারে। আবার ফাইবার, এখানে যে ফাইবার গুলো থাকে সেগুলো কিন্তু টুইস্টেড থাকে। ঠিক আছে? যেমন এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, টুইস্টেড বিভিন্ন এরকম থাকতে পারে। তো টুইস্টেড থাকার পরে কি হয়? তুমি মনে করো একটা তুমি দড়ি, একটা দড়ি তুমি টুইস্টেড অবস্থায় নিলে আর একটা তুমি সোজা অবস্থায় নিলে, তাহলে যেটা টুইস্টেড সেটাই টানলে কি বেশি পাওয়ার সহ্য করবে নাকি যেটা স্ট্রেট সেটা সহ্য করবে বেশি? বলতো? অবশ্যই যেটা টুইস্টেড সেটাই কিন্তু বেশি তোমার টান সহ্য করতে পারবে, এই জন্য এটাই বেশি টান সহ্য করতে পারছে। আর এটা কি আমি আগেই বলেছি ট্রিমেন্ডাস পাওয়ার থাকে, এজন্য কখনো কখনো কি হয় অ্যাক্সিডেন্টে তোমার বোন ফ্র্যাকচার হয়ে যেতে পারে, কিন্তু কিন্তু টেন্ডন কিন্তু সহজে ফ্র্যাকচার হয় না। লিগামেন্ট ফ্র্যাকচার হতে পারে, লিগামেন্ট ফ্র্যাকচার, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া এটা কিন্তু আমাদের কমন জিনিস, কিন্তু টেন্ডন কিন্তু নর্মালি ছিঁড়ে না। অনেক যদি হিউজ অ্যাক্সিডেন্ট হয় কোনো তখন কিন্তু টেন্ডন ছিঁড়ে, বাট নর্মাল অ্যাক্সিডেন্টে তোমার লিগামেন্ট ছিঁড়ে তোমার জয়েন্টটা ডিসলোকেট হতে পারে, কিন্তু টেন্ডন কখনোই ছেড়ে না, কখনোই বলতে নর্মালি ছিঁড়ে না। আর এখানে দেখো এই যে মাসল ফাইবার গুলো কি হয়, এখানে তোমার এপিমাইসিয়াম পেরিমাইসিয়াম এগুলোও কিন্তু এর সাথে একসাথে ব্লেন্ড করে, ব্লেন্ড করার ফলে কি হচ্ছে এখানে দেখো একটা ঘুঘুর কি বলো ওটা টেইলের মতো অ্যাপিয়ারেন্স আছে এইরকম এরকম, তাই এটাকে বলছে ডাব টেইল অ্যাপিয়ারেন্স। ওকে, ঘুঘুর পাকার মতো, যেটা লেজের মতো। এখন মাসলে অরিজিন কোনটাকে বলা হয়, ইনসার্শন কোনটাকে বলা হয়? অরিজিন ইনসার্শন জানার জন্য আমাদের একটা রুলস আছে। সেটা কি? যে এন্ডটা মাসল, সাপোজ এই দুইটা এন্ড আমি নিলাম, ঠিক আছে? এই মাসল দুই জায়গায়, এই যে যে মাসলটা দেখছো এটা একটা এখানে একটা এন্ড আছে আর একটা এখানে একটা এন্ড আছে। তো আমি যখন মুভমেন্ট করব আমাকে অবজার্ভ করতে হবে যে কোন পয়েন্টটা মুভমেন্টের বলে স্থির আছে। ঠিক আছে? তো যে পয়েন্টটা স্থির থাকবে সেটাকে বলছে অরিজিন, আর যেটা তোমার মুভেবল সেটাকে বলছে ইনসার্শন। ঠিক আছে? তাহলে আমি কি বললাম? দ্য ফিক্সড এন্ড ইজ কল্ড অরিজিন, ওকে, এন্ড দ্য মুভেবল এন্ড ইজ কল্ড ইনসার্শন। লিম্বের ক্ষেত্রে নর্মালি ডিস্টাল যে এন্ডটা থাকে, যেমন এটা কিন্তু প্রক্সিমাল এন্ড আর এটা ডিস্টাল যে এন্ড মাসেলের, নর্মালি ডিস্টাল এন্ডটাই তোমার ইনসার্শন হয়, কিন্তু এটা যে সবসময় যে এমন হবে তা না, এটা আলাদা হতেও পারে। এখন আসি ইনসার্শন কি কিভাবে হতে পারে। ওকে, একটা হতে পারে প্রক্সিমাল এন্ডের কাছে ইনসার্শন, যেমন এই ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ, জয়েন্টের এটা কিন্তু প্রক্সিমাল এন্ড, মানে এই যে একটা জয়েন্ট আর এই দুইটার মাঝখানে কিন্তু এটা প্রক্সিমাল এন্ডে ইনসার্শন নিচ্ছে। আমি আগে এগুলো বলি টাইপস গুলা, তারপরে কি আছে
একটা হচ্ছে ডিস্টাল এন্ডে হতে পারে, এটা দেখো এখান থেকে দূরে কিন্তু আর এটা হতে পারে। আরেকটা কি হতে পারে, তাদের মিডিল এরিয়াতে হতে পারে, যেমন এরকম জায়গায় হতে পারে, মিডিল এরিয়া। ওকে, তাহলে তিন ভাবে ইনসার্শন হতে পারে, একটা হচ্ছে প্রক্সিমাল এন্ডে, একটা হচ্ছে মিডিল এন্ডে, আর একটা ডিস্টাল এন্ডে। তো প্রক্সিমাল এন্ডে হলে কি হবে, ইনক্রিজেস দ্য রেঞ্জ অফ মুভমেন্ট বাট পাওয়ার অফ অ্যাকশন ইজ লস্ট। তার মানে দেখো, তুমি যদি এখানে নাও তখন কি হচ্ছে, তুমি মনে করো তুমি একটা এখান থেকে একটা কিছু একটা কাঠ তুমি তুলবা, তাহলে তুমি যদি এখান থেকে একটা কোনো দড়ি টানাও, মনে করো এখানে একটা কাঠের গুড়ি, অথবা মনে করো গাছের একটা গুড়ি আছে, আরেকটা গুড়ি আছে এখানে, তো তুমি একবার কি করলে, এর এরকম জায়গায় দড়ি বাঁধলে, আরেকবার এরকম জায়গায় দড়ি বাঁধলে, তাহলে আমাকে বলো তো, এইটা কিন্তু একসময় কি হবে, উপরে হতে হবে, হতে 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 কি হবে, অনেক দূর পর্যন্ত কিন্তু আসবে, এরকম মনে করো প্রায় এই পর্যন্ত আসলো সে। ঠিক আছে, কিন্তু এটা কি হবে, এটা কিন্তু বেশি দূর উঠতে পারবে না, কারণ আমার দড়ির জন্য একটা লিমিটেড অবস্থা হয়েছে। তো মনে করো এটা এই পর্যন্ত আসলো, তাহলে আমাকে বলো তো কোনটাই রেঞ্জ অফ মুভমেন্ট বেশি, অবশ্যই প্রথমটাই। তাহলে যেটাই প্রক্সিমাল এন্ডে ইনসার্শন হয়েছিল সেটাই তোমার রেঞ্জ অফ মুভমেন্ট কিন্তু বেশি, বাট যেটাই ডিস্টাল এন্ডে হয়েছিল সেটাই কিন্তু রেঞ্জ অফ মুভমেন্ট কম। এখন নেক্সট পয়েন্টে আসি, এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আগে একটু কমন সেন্স দিয়ে বলো তো, এইটাই আমার বেশি পাওয়ার লাগছে নাকি এইটাই বেশি পাওয়ার লাগবে। যদি যারা একটু এসব বিষয়ে জ্ঞান আছে তারা অবশ্যই বুঝতে পারবে যে এটাই আমার কম পাওয়ার লাগবে, কম পাওয়ারে বেশি তোলা যাবে। তোমরা চাইলে একটু বাড়িতে এক্সপেরিমেন্ট করতে পারো, কোনো একটা লম্বা খুঁটি একটা মাথায় একটা বাঁধবা আর একটা একটু কাছের দিকে বাঁধবা, দেখবা যেটা একদম মাথায় বাঁধছো সেটা কিন্তু সহজে তোলা যাচ্ছে। এই জন্য যে আমার যদি ডিজিটাল এন্ডে তোমার ইনসার্শন নেয় সেটার ক্ষেত্রে পাওয়ারটা, তোমার পাওয়ার অফ অ্যাকশন মোর, মানে যতটুকু পাওয়ার অ্যাকশন প্রয়োগ করছো তার থেকে পাওয়ারটা বেশি। ঠিক আছে, এক কথা এটাই কম শক্তি লাগবে। তো এর এক্সাম্পল গুলো কি আছে, যেমন যদি প্রক্সিমাল এন্ড বলি সেটা আছে বাইসেস ব্রাকাই আর সোয়াস মেজর, আর ডিস্টাল এন্ডে বলে ব্রাকিও রেডিয়ালিস, আর মিডিল অফ দ্য কি আছে কোরাকো ব্রাকিয়ালিস আর প্রোনেটর টেরিস। তো সবগুলো আর একটা করে অ্যাটলিস্ট এক্সাম্পল একটু তোমরা মনে রেখো। এখন আসি, আমরা একটু আগে বলেছি মাসল তিন প্রকার, একটা কি ভলান্টারি, একটা ইনভলান্টারি, একটা হচ্ছে কার্ডিয়াক। তো এখন আমরা ভলান্টারি মাসলের কিছু ক্লাসিফিকেশন দেখবো। ফার্স্ট অফ অল অ্যাকর্ডিং টু কালার। অ্যাকর্ডিং টু কালার আমাদের দুই রকম মাসল আছে, একটা হচ্ছে রেড মাসল, একটা হচ্ছে হোয়াইট মাসল। রেড মাসল মানে এটা কেন রেড, মানে যেগুলো একটু রেডিশ বেশি হবে, আর হোয়াইটিশ এটা একটু বেশি হবে, সেটা হচ্ছে হোয়াইট মাসল। তো রেড মাসল কারণ সেখানে মায়োগ্লোবিনটা বেশি থাকে এবং সাইটোক্রোমটাও বেশি থাকে, কিন্তু হোয়াইট মাসলে মায়োগ্লোবিন কম থাকে, সাইটোপ্লাজম কম থাকে। ঠিক আছে, তোমরা একটু এগুলো একটু পড়বা, আমি বুঝাই দিচ্ছি কয়েকটা। যেমন এটা কিন্তু রেড মাসল গুলো মোর প্রিমিটিভ, মানে অনেক আগে থেকে তৈরি হয়ে আসে, কিন্তু হোয়াইট মাসল গুলো মোর রিসেন্ট। আর লেস ক্রস্ট্রাশন, এটা মোর ক্রস্ট্রাশন, আর মোর সার্কোপ্লাজম, আর এটা লেস সার্কোপ্লাজম। এখানে কন্ট্রাকশনটা কেমন, স্লো বাট সাস্টেইন, আর এটা কন্ট্রাকশন র্যাপিড বাট লেস সাস্টেইন। ওকে, আর ফ্যাটিক ডেভেলপস আর্লি, মানে দ্রুত এটা ক্লান্ত হয়ে যায় হোয়াইট মাসল গুলা। আর এখানে কিন্তু রেড মাসল যেহেতু রেড, এখানে মায়োগ্লোবিন বেশি, তাই মাইটোকন্ড্রিয়াও বেশি থাকবে, আর এটা মাইটোকন্ড্রিয়া কম থাকবে। আর এই যে ক্যাপিলারি নেটওয়ার্ক, ক্যাপিলারি মানে কি, যে তোমরা জানোই তো কৈশিক নালিকা যেটা বলো ক্যাপিলারি, সেটা তোমার মাসল ফাইবারের সাইড দিয়ে বেশি বেশি ক্যাপিলারি থাকবে, এই জন্য এটা রেড দেখায়, বাট এটা ক্যাপিলারিটা কম থাকবে। এটা নর্মালি বডির ডিপ মাসলে পাওয়া যায়, আর এটা সুপারফিশিয়াল মাসলে পাওয়া যায়। আর কিছু মাসল আসে অ্যান্টি গ্র্যাভিটি মাসল, যেমন যেসব মাসলগুলো তোমার কোনো একটা কাজকে গ্র্যাভিটির এগেইনস্টে করবে, যেমন তুমি হাত উঁচু করছো, এটা কিন্তু গ্র্যাভিটির এগেইনস্টে করা কাজ কোনো। তো এই হাত উঁচু করতে যেসব মাসলগুলো লাগবে সেগুলোতে কিন্তু রেড মাসল ফাইবার থাকবে বেশি। এক্সাম্পল কি আছে, ব্রাকিয়ালিস, সোলিয়াস, আর এটা কি আছে বাইসেস ব্রাকাই, হ্যামস্ট্রিং, গ্যাস্ট্রোকনিমিয়াস। ওকে, এগুলো এক্সাম্পল গুলো একটু মনে রাখো কষ্ট করে। এখন আসি অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ মাসল ফাইবার। তার মানে কোনো একটা মাসলের মধ্যে মাসল ফাইবার গুলো কেমন ভাবে আছে, মনে করো একটা মাসল, তো মাসল ফাইবার গুলো এরকম ভাবে থাকতে পারে একদম সোজা সোজা, তখন এটাকে বলা হচ্ছে প্যারালেল। অনেক সময় কি হতে পারে, মাসল ফাইবার গুলো এরকম তোমার অবলিকলি থাকতে পারে, এটাকে বলা হচ্ছে পিনেট। আর স্পাইরাল মানে একটু এরকম বেঁকে যায়, ঠিক আছে, মাসল ফাইবার গুলো একটু বেঁকে যায়, এটাকে বলা হচ্ছে টুইস্টেড অবস্থা থাকে। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে তোমার স্পাইরাল। আর ক্রুশিয়েট মানে কি, কিছু মাসল ফাইবার এভাবে যাবে, কিছু মাসল ফাইবার এভাবে যাবে, সেটাকে বলছে ক্রুশিয়েট। তো আমরা একটু বিস্তারিত পড়বো এগুলা। প্যারালাল মাসল, আমি আগেই বলেছি যে মাসল ফাইবারের ডিরেকশনটা হবে লাইন অফ পুলের ডিরেকশনের দিকে। লাইন অফ পুলের ডিরেকশন মানে কি, মনে করো একটা মাসল আমি তোমার
এইদিকে আমি তাকে পুল করব। ঠিক আছে, মনে করো হাতের একটা, এটা উপর দিক থেকে মনে করো হাত তুমি দেখছো, এটা আর্ম, এটা ফোর আর্ম। তো ফোর আর্মকে আমি উপরের দিকে তুলবো। ঠিক আছে, তোলার ফলে এটা কি হচ্ছে, আমি এইদিকে পুল করবো নিশ্চয়ই উপরের দিকে, তাহলে এর মাসল ফাইবারের ডিরেকশন গুলো এরকম হবে। ওকে, এটা হচ্ছে পুলের ডিরেকশন। তাহলে কি হলো, মাসল ফাইবারের ডিরেকশন গুলো লাইন অফ পুলের ডিরেকশনের দিকেই হলো। এখন তুমি মনে করো কোন একটা জিনিসের মধ্যে, মনে করো কোন একটা কৌটাতে কিছু জিনিস, লম্বা লম্বা জিনিস, মনে করো এরকম লম্বা লম্বা কিছু জিনিস তুমি এভাবে রাখলে। ঠিক আছে, আরেকটা কৌটাতে তুমি কিছু ছোট ছোট জিনিস, তুমি মনে করো ছোট ছোট জিনিস এভাবে রাখলে, অবলিকলি রাখলে। ঠিক আছে, তো তুমি একটা কমন সেন্স দিয়ে আমাকে বলো তো, যে এই কৌটাতে বেশি মাসল রাখা, বেশি জিনিস রাখা যাবে নাকি এই কৌটাতে? অবভিয়াসলি এই কৌটাতে বেশি রাখা যাবে। ঠিক আছে, কারণ কি এখানে ছোট ছোট জিনিস বেশি বেশি তুমি রাখতে পারছো, অবলিকলি বিভিন্ন দিকে অ্যাঙ্গেলে রাখতে পারছো, কিন্তু এটাই লম্বা লম্বা স্ট্রেট স্ট্রেট বড় বড় জিনিস রাখতে হবে। তাহলে এখানে কি, এখান থেকে আমরা সিদ্ধান্তটা নিব, সেটা কি, এখানে তোমার লেস নাম্বার অফ ফাইবার আছে অবশ্যই, আর কি লেন্থ অফ দ্য ফাইবার বেশি। প্রথমে আমরা এই দুটো জিনিস জানি, যে এখানে কিন্তু লেন্থটা বেশি ফাইবারের, কিন্তু অ্যামাউন্টটা কিন্তু কম, নাম্বারটা কম। এবার লেন্থ যত বেশি হবে, রেঞ্জ অফ মুভমেন্ট কিন্তু তত বেশি হবে। এটা একটু আমরা প্রিভিয়াস এতে আসি। দেখো মনে করো এটা তোমার মাসল, তাহলে এখানে কি মাসলটা লম্বা না, তাহলে মাসল লম্বা হলে কি হয়েছিল, রেঞ্জ অফ মুভমেন্ট কিন্তু বেশি হয়েছিল, তাই না? তো এখানে এইভাবেই তোমার রেঞ্জ অফ মুভমেন্ট বেশি, আর কি হচ্ছে, টোটাল ফোর্স অফ কন্ট্রাকশন কিন্তু লেস, মানে এখানে কিন্তু ফোর্সটা কম লাগছে কন্ট্রাকশন হতে। ঠিক আছে, এবার আসো, এর আবার কিছু ক্লাসিফিকেশন আছে, সেটা কি, একটা হচ্ছে স্ট্রাপ মাসল। স্ট্রাপ মাসল মানে একদম এরকম তোমার লম্বা লম্বা হবে যেটা, সেটাকে বলা হচ্ছে স্ট্রাপ মাসল। আর কোয়াড্রেট মাসল, কোয়াড্রেট মানে যেগুলো একটু চারকোনা টাইপ হবে এই মাসল, মানে তোমার যে মাসল যেটা হবে সেই মাসলটা একটু চারকোনা টাইপ দেখাবে এরকম। ঠিক আছে, আর ফিউজিফর্ম মাসল, ফিউজিফর্ম মানে এই যে মাঝখানটা তোমার প্রশস্ত হবে, দুই পাশে চিকন হয়ে যাবে এরকম অনেকটা, এইটাকে বলা হচ্ছে ফিউজিফর্ম শেপ। ঠিক আছে, তো এটার এক্সাম্পল একটু মনে রাখবা। তো স্ট্রাপ মাসল মানে একদম লম্বা হবে। ঠিক আছে, লম্বা। এখন এই উদাহরণটা রেকটাস অ্যাবডোমিনিস, রেকটাস অ্যাবডোমিনিসটা কেমন জানো, তুমি মনে করো এটা আমাদের পেট। ঠিক আছে, এটা পেট, আর এটা আমাদের সেই স্টারনাম। রেকটাস অ্যাবডোমিনিসটা আমাদের এই যে এইভাবে দুই সাইডে থাকে, এটা একটা রেকটাস অ্যাবডোমিনিস, আর এটা একটা রেকটাস অ্যাবডোমিনিস। রেকটাস মানে হচ্ছে সোজা, আর অ্যাবডোমিনিস মানে হচ্ছে অ্যাবডোমেনের মাসল। তার মানে অ্যাবডোমেনে যদি কোনো সোজা মাসল থাকে সেটাকে বলা হচ্ছে স্ট্রেইট মাসল, সোজা বা স্ট্রেইট যেটাই বলো, সেটাকে বলা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস, এর নামের মধ্যে আছে। তাহলে স্ট্রাপ মাসল কি একদম সোজা হবে, এজন্য এটা কিন্তু মনে রাখা সহজ। কোয়াড্রেট মাসল, এই কোয়াড্রেটাস কোয়াড্রেট এর নামের মধ্যেই আছে। আর ফিউজিফর্ম তোমরা তো জানোই, বাইসেপস কেমন থাকে, মানুষ বডি বিল্ডারদের এরকমই থাকে। তো এটা আশা করি মনে থাকবে তোমাদের। এখন আসি পিনেট মাসল। পিনেট মাসল কি বলেছিলাম আমি, অবলিকলি থাকবে মাসল ফাইবার গুলো। তো এখানে মাসল ফাইবার গুলো কেমন শর্ট থাকে আর নাম্বারে বেশি থাকে, ওই যে সেকেন্ড কোটা যেটা দেখিয়েছিলাম ওইটার মতোই। এখন পিনেট মাসলের আবার কিছু ক্লাসিফিকেশন আছে, সেটা কি ইউনিপিনেট। ইউনিপিনেট মানে সবগুলো যে মাসলের ডিরেকশন গুলো একই দিকে থাকবে। যেমন এখানে একটা দেখো, এই যেটা দেখছো এটা কিন্তু ইউনিপিনেট, মানে এই যে ধরো এটা একটা টেন্ডন, অন্য কালি দিয়ে নেই, এটা একটা টেন্ডন মনে করো। তো টেন্ডনের একই সাইডে অবলিকলি থাকবে মাসল ফাইবার গুলো। আর বাইপিনেট কি থাকবে, এই যদি টেন্ডন হয় তাহলে টেন্ডনের দুই সাইডে থাকবে, মানে একটা পাখার মতো, পাখনার মতো, যে পাখির পাখনার মতো। আর এটা একটা অর্ধেক পাখির পাখনার মতো, হাফ অফ এ ফেদার বলা হয়। আরেকটা আছে সারকাম্পিনেট। সারকাম্পিনেট মানে এই যে দেখতে পাচ্ছ, একটা টেন্ডনকে চারিদিকে ঘিরে রেখে সার্কেলের মতো বিভিন্ন দিক থেকে, মানে এসে টেন্ডনে এসে একসাথে মার্চ করবে। ঠিক আছে, বিভিন্ন দিক থেকে এসে টেন্ডনের দিকে যাবে সেটা। আর মাল্টিপিনেট মানে অনেকগুলা বাইপিনেট মাসল যদি আলাদা আলাদা পাশাপাশি বসে, যেমন দেখো একটা দেখতে পাচ্ছ, এটা একটা বাইপিনেট, কিন্তু এটা কিন্তু আরেকটা বাইপিনেট। ঠিক আছে, এরকম অনেকগুলো বাইপিনেট যদি একসাথে এসে এভাবে থাকে গুচ্ছাকারে, তখন সেটাকে বলছে মাল্টিপিনেট। তাহলে দেখো বাইপিনেট কি, এক্সাম্পল রেকটাস ফিমোরিস, ডর্সাল ইন্টারাসাই অফ হ্যান্ড অ্যান্ড ফুট। ডর্সাল ইন্টারাসাই মানে এটা এইভাবে থাকে তোমার, মনে করো এটা আমাদের হাত। তো হাতের এই যে দুইটা মাসল, দুইটা যে ইয়ে থাকে এর মাঝখানে এভাবে থাকে, দুইটা ফিঙ্গারের ডিজিটের মাঝখানে। ঠিক আছে, এরকম ভাবে থাকে এটা। তো এটা এই জন্য এটা হচ্ছে বাইপিনেট মাসল। আর কি মাল্টিপিনেট বললাম, এই সিরিজ অফ বাইপিনেট যদি সাইড বাই সাইড বসে একই প্লেনে, কিন্তু এটা অবশ্যই
মানে পরপর বসে যাবে, নিচে আগে পিছে বা উপরে নিচে বসবে না, একই প্লেনে বসবে। যেমন অ্যাক্রোমিয়াল ফাইবারস অফ ডেল্টয়েড, ঠিক আছে, ডেল্টয়েডে 3 রকম ফাইবার থাকে, তো এর মধ্যে অ্যাক্রোমিয়াল ফাইবারসটা হচ্ছে মাল্টিপিনেট। আরেকটা আছে সার্কামপিনেট, আমি বলেছিলাম মাসলটা সিলিন্ড্রিক্যাল হবে, সবগুলো ফাইবার কি করবে, একসাথে কনভার্স করবে সেন্ট্রাল টেন্ডুলের দিকে, যেমন টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এটা একটু মনে রাখবে, টিবিয়ালিস অ্যান্টেরিয়র। এখন আসি পিনেট মাসল, যেমন আমরা প্যারালাল মাসল পড়েছিলাম, পিনেট মাসলটা এর ফুল অপোজিট, ঠিক আছে, প্যারালালের ফুল অপোজিট অফ প্যারালাল। যেমন ওটা আমি বলেছিলাম কি, তোমার রেঞ্জ অফ মুভমেন্ট বেশি হবে, কিন্তু এখানে রেঞ্জ অফ মুভমেন্ট কমে যাবে, কারণ কি মাসল ফাইবার গুলো শর্ট, আর টোটাল ফোর্সটা ওখানে বেশি কম লাগছিল, এখানে হবে বেশি লাগছে, কারণ এটা কি, নাম্বার অফ মাসল ফাইবার কম। আর আসি স্পাইরাল মাসল, স্পাইরাল মাসল মানে এরকম একটু তোমার মনে করো বেঁকে যাবে, ঠিক আছে, টুইস্টেড অবস্থা থাকবে। যেমন এখানে তুমি এই মাসলটা দেখো, এটাকে বলা হচ্ছে পেক্টোরালিস মেজর, তো এটা কিন্তু এখানে যে টুইস্টেড হয়ে গেছে, এই যে ইনসারশন করতে যে দেখো, দেখতে পাচ্ছ এটা কিন্তু টুইস্টেড হয়ে গেছে, তো এটাকে বলছে তোমার পেক্টোরালিস মেজরকে বলছে স্পাইরাল মাসল। আরেকটা আছে কি সুপাইনেটর। তো এক্সাম্পল গুলো একটু পড়ো, পেক্টোরালিস মেজর আমি ফিগার দিয়ে দিলাম, এখান থেকে একটু মনে রাখো। এখন আসি ক্রুশিয়েট মাসল। ক্রুশিয়েট এটা ক্রস থেকে আসছে শব্দটা। ক্রস মানে কি, এতে কিছু থাকে সুপারফিশিয়াল ফাইবার, কিছু থাকে ডিপ ফাইবার। সুপারফিশিয়াল মানে কি উপরে যে ফাইবার গুলা, আর ডিপ মানে নিচে ফাইবার যেগুলা। তো এগুলা পরস্পর এক্স এর মতো ক্রস করে, ঠিক আছে, কিছু ফাইবার এদিকে ডিরেকশনে যাচ্ছে, কিছু ফাইবার এদিকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্রুশিয়েট। যেমন এক্সাম্পল কি আছে, ম্যাসেটার, স্ট্যান্ডোক্লেডোমাস্টার, এই যে মাসল তোমরা এখানে দেখছো এটাকে হচ্ছে ম্যাসেটার। এখানে দেখো উপরে কিছু ফাইবার আছে, আবার এখানে কিছুটা দেখা যাচ্ছে নিচে কিছু ফাইবার আছে। তো তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যে দুই ফাইবারের ডিরেকশন কিন্তু দুই দিকে, একটু ভালোভাবে খেয়াল রাখো এখানটায়, এটার ডিরেকশন কিন্তু এই দিকে আছে, বাট এটার ডিরেকশন কিন্তু এইদিকে আছে, ঠিক আছে, তাহলে কিন্তু পরস্পরকে ক্রস করছে, এইভাবে ক্রসের মতো যাচ্ছে এক্স এর মতো করে, ঠিক আছে, এই জন্য এটাকে বলছে ক্রুশিয়েট মাসল। এখন আসি অ্যাকর্ডিং টু ফোর্স অফ অ্যাকশন, এর মধ্যে আছে 2 রকম, একটা আছে স্পার্ট, একটা আছে শান্ট। স্পার্ট মানে কি, এটা জয়েন্টের থেকে একটু দূরে অরিজিন নেবে, কিন্তু ইনসারশন নেবে জয়েন্টের কাছে, ঠিক আছে। যেমন মনে করো আমি যদি বলি ফিগারটা এরকম মনে করো, তো আমি কি বলেছি জয়েন্ট থেকে দূরে অরিজিন নেবে, তাহলে মনে করো এই যে জয়েন্ট, এটা থেকে আমার দূরে অরিজিন নেবে, কিন্তু এটার কাছে ইনসারশন নেবে, মানে এরকম মনে করো, এটা হচ্ছে কি বলবো আমরা, এটাকে বলছো স্পার্ট। আর আরেকটা মনে করো জয়েন্টের থেকে কাছে অরিজিন নেবে আর দূরে ইনসারশন নেবে, এটাকে বলছি শান্ট। ওকে, মাথায় থাকবে তাহলে। আহ, আর কি ফাংশনটা কি, প্রডিউসেস মুভমেন্ট আর এটা স্টাবিলাইজেস দ্য জয়েন্ট। মনে করো শান্ট মানে কি, আমরা আগে পড়েছি শান্ট মানে একটা ব্রিজ টাইপের কিছু, যেটা জয়েন্ট করে কোনো কিছুকে। ব্রিজ কি করে, কোনো জিনিসকে অবশ্যই স্টাবিলাইজ করে, তাই না, মনে করো দুইটা খুঁটির মাঝখানে আমি একটা ব্রিজ দিয়ে দিলাম, তাহলে কি খুঁটি দুইটা স্টাবিলাইজ হবে না, অবশ্যই। তো এই জন্য এটা কি করে, স্টাবিলাইজ করে জয়েন্টকে। তাহলে যদি মুভমেন্ট প্রডিউস করে তাহলে তার হাই টর্ক থাকতে হবে অবশ্যই। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি, হাই টর্ক, টর্ক মানে এক প্রকার ফোর্সই তো, ঠিক আছে। কি বলেছিল, টাও ইকুয়াল টু এফ আর করছিলে না তোমরা, মানে সার্কুলার মোশনে ফোর্সকে বলা হচ্ছে টর্ক, তো মাসলের ক্ষেত্রে টর্কটা ইউজ করা হয়। আর এটা কি হয়, হাই স্টেবিলিটি, ওই যে শান্ট বলেছি স্টেবিলাইজ করে সবকিছুকে, এরকম। আর এক্সাম্পল কি, এটা হচ্ছে বাইসেপ ব্রাকাই, আর এটা হচ্ছে ব্রাকিও রেডিয়ালিস। তোমরা একটু একটু মনে রেখো, বাইসেপ ব্রাকাইটা হচ্ছে স্পার্ট, আর ব্রাকিও রেডিয়ালিসটা হচ্ছে শান্ট। এখানে আরেকটা ভাবে তুমি একটু মনে রাখতে পারো, যেমন বাইসেপস ব্রাকাই, এদের মাঝখানে কিন্তু কোনো কিছু নাই, একটু ফাঁকা আছে, কিন্তু ব্রাকিও রেডিয়ালিস কিন্তু একসাথে জয়েন করা, তাহলে কি বলেছে আমি, শান্টটা জয়েন করে সবকিছুকে, তো এই জন্য ব্রাকিও রেডিয়ালিসটা হচ্ছে শান্ট। ওকে, নামের মধ্যে। এবার আসি আমাদের যে মাসল মুভমেন্ট করে সেইগুলো বিষয়ে কিছু ফ্যাক্ট আমাদের একটু জানতে হবে, সাম অবজারভেশনস, ঠিক আছে, বিজ্ঞানীরা এগুলো অবজার্ভ করছিল, তা একটু আমাদের জানতে হবে। এগুলো অনেক জিনিস আমি বলে ফেলেছি একটু আগে, আবার একটু বলি, সেটা কি, তুমি মনে করো কয়েকজন মানুষ মিলে একটা গাছকে দড়ি দিয়ে টেনে নামাবে, ঠিক আছে, গাছ টেনে উঠাবে, তো বা একটা কোনো ভারী জিনিস সে দড়ি দিয়ে সোজা করবে এমন একটা কিছু। তাহলে একজন মানুষ যদি ফোর্স দেয়, মানে একজন মানুষ ধরো টান দিচ্ছে দড়ি দিয়ে, একটা দড়ি দিয়ে টান দিচ্ছে একজন মানুষ, তার সাথে আরেকজন মানুষ হলো, দুজন মানুষ যোগ হলো, তাহলে কি আগের থেকে ফোর্সটা বেশি হবে। একইভাবে 3জন মানুষ হলো, তাহলে মনে করো একজন মানুষ দিচ্ছিল 10 নিউটন বল, দুইজনে এসে কি দেবে, 20 নিউটন।
একইভাবে যদি 100 জন আসে তাহলে কত হবে 1000 নিউটন। তাহলে এখানে বোঝাতে চাচ্ছি আমি যে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ফোর্স গুলো একসাথে যোগ হচ্ছে, যোগ হয়ে তখন সেই কোনো পার্টিকেলের উপর সেটা কাজ করছে। সেটা হয়তো একটা গাছ হতে পারে বা একটা কোনো রড, এরকম। তো একইভাবে মাসল যখন কোনো বোনসের উপর কাজ করে, ঠিক আছে, বা কোনো একটা ফোর্স করে এক্সার্ট করে, তখন প্রত্যেকটা মাসল ফাইবার আলাদা আলাদা ভাবে ফোর্সটাকে এক্সার্ট করে। আলাদা আলাদা মাসল ফাইবার, মনে করো একটা মাসল ফাইবার তোমার একইভাবে মনে করো 10 নিউটন, এরকম আমি একটু জাস্ট উদাহরণ দিলাম, ফোর্স অ্যাপ্লাই করছে, ঠিক আছে। তো এরকম যদি আমার সেখানে মনে করো 1000 মাসল ফাইবার আছে, তখন কি সবগুলা গুণ হবে 1000 গুণ 10, একইভাবে হবে, ঠিক আছে। তাহলে এটাই বোঝা যাচ্ছে যে আলাদা আলাদা মাসল ফাইবারের সবগুলা ফোর্স একসাথে যোগ হবে, সাম টোটাল হবে, হয়ে সেই ফোর্সটা নিট ফোর্সটা কাজ করবে কোনো কিছুর উপর। এবার এই দুটো পয়েন্ট আমি আগে বলেছি, রেঞ্জ অফ মুভমেন্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা লেন্থ অফ মাসল ফাইবার। মানে মাসল ফাইবারের লেন্থ বেশি হলে রেঞ্জ অফ মুভমেন্টটা বেশি হবে। যেমন এটা কিসের উদাহরণ, প্যারালাল মাসল, সেখানে কিন্তু মাসল ফাইবারের লেন্থটা বেশি ছিল। আর পাওয়ার কখন হবে, যখন আহ, তাহলে ও আগে এটা আমি বলা হয়নি, ভুলে গেছি। তাহলে কি হবে, মাসলের যখন ফাইবার বেশি হবে তাহলে সেটা তোমার কি বলে পাওয়ার অফ অ্যাকশন বেশি হবে, এটাও কিন্তু প্যারালাল মাসলে আমি বলেছিলাম, ঠিক আছে। এই দুটা জিনিস, সরি আমি এই দুটো বলতে যে 3 নম্বরে চলে গেছি। তো এই দুটো জিনিস তোমাদের প্যারালাল মাসল আমি আগেই বলেছি। এবার তোমার মনে করো মাসলের দুইটা পয়েন্ট, মনে করো অরিজিন আর ইনসার্শন, ঠিক আছে, এটা অরিজিন এটা ইনসার্শন, এই দুটার মাঝখানে যে তোমার ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা যদি বেশি হয় তখন কি হবে, পাওয়ারটা বেশি হবে, ঠিক আছে। দুইটার মাঝখানে ডিস্টেন্স বেশি হলে পাওয়ার বেশি হবে, কিন্তু স্পিড কখন বেশি হবে, স্পিড বেশি হবে যখন ডিস্টেন্সটা লেস হবে, তখন হচ্ছে স্পিড বেশি, মানে দ্রুত মাসলকে ফাংশন করা যাবে, ঠিক আছে। যেমন এটা একটা তোমরা বুঝতে পারো, মনে করো কোন একটা তোমরা বল, সেটাকে বা কোনো ইটের দলাও হতে পারে, একটা দড়ি দিয়ে বাঁধলে, তো একটা দড়ি তুমি নিলে, সেটা নিলে ছোট একটা দড়ি, ঠিক আছে, আর একটা নিলে বড় দড়ি। তাহলে যখন দুইটা তুমি ঘোরাবা তখন দেখবা ছোট দড়িতে তোমার ঘোরাতে কষ্ট হচ্ছে বেশি, অল্প বেশি ফোর্স দেওয়া লাগছে, কিন্তু বড় দড়ি দিয়ে ঘোরাতে তোমার কম ফোর্স দেওয়া লাগছে। তাহলে কি পাওয়ার অফ অ্যাকশন কোনটা, যেটা এই ডিস্টেন্সটা বেশি। কিন্তু তুমি একটা জিনিস দেখবা যে স্পিড, মানে তুমি বড় জিনিসটা ঘোরাতে দেখবা স্পিড যত লাগছে, যতটা হচ্ছে একই ফোর্সে যত স্পিড লাগছে, ছোটটাই কিন্তু তার থেকে বেশি স্পিডে ঘুরছে, সে ছোটটা হাত দিয়ে অল্প করে জোরে জোরে ঘোরানো যায়, বুঝতে পারছো। তাহলে যদি এই ডিস্টেন্সটা কম হয় তাহলে কিন্তু স্পিড বেশি হবে, কিন্তু ডিস্টেন্সটা বেশি হলে কি বেশি হবে, পাওয়ার অফ অ্যাকশন বেশি হবে। আশা করি বুঝতে পারছো। এখন কোনো মাসল যখন কন্ট্রাকশন করে, তাহলে মাসলের মধ্যে অনেকগুলো ফাইবার আছে, তাহলে কি সবগুলো ফাইবারই একসাথে কন্ট্রাক্ট করবে, না সেটা কিন্তু করবে না, সবগুলো একসাথে করবে না, বাট একসময় অবশ্যই করবে। তো এটাকে বলা হচ্ছে অল অর নান ল। তার মানে হয় সবগুলোই করবে, না হলে কোনোটাই করবে না। মানে একটা মাসল যদি একটা ফাইবার যদি কন্ট্রাক্ট করে, তার পাশে পাশে সবগুলো মাসল ফাইবারই কন্ট্রাক্ট করবে। কিন্তু যদি টোটালি কোনোটাই কন্ট্রাক্ট না করে তাহলে কোনোটাই কন্ট্রাক্ট করবে না। এটা হচ্ছে অল অর নান ল। এটা তোমাদের অ্যাকশন ফাইভ পোটেনশিয়ালের জন্য ক্ষেত্রেও আছে, অল অর নান ল। তখন তোমরা আরো বিস্তারিত পড়বা। এখন আসি অ্যাক্টিভ ইনসাফিসিয়েন্সি। অ্যাক্টিভ ইনসাফিসিয়েন্সি, প্যাসিভ ইনসাফিসিয়েন্সি। তার মানে অ্যাক্টিভ ইনসাফিসিয়েন্সিটা হচ্ছে মাসল সাপোজ কন্ট্রাক্ট করলে তুমি, মানে একটা মাসল কন্ট্রাক্ট হচ্ছে, হতে হতে সে একটা নির্দিষ্ট সীমার পরে আর কন্ট্রাক্ট হতে পারবে না, ঠিক আছে। একটা নির্দিষ্ট সীমা মানে রেঞ্জের পরে সে আর একটা মিনিমাম লেন্থে আসার পরে মাসলটা কন্ট্রাক্ট হতে হতে যখন একটা মিনিমাম লেন্থে আসবে, তারপরে সে আর কন্ট্রাক্ট করতে পারছে না, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ইনসাফিসিয়েন্সি। আর প্যাসিভ ইনসাফিসিয়েন্সি কি, এর উল্টোটা, যে মাসল একসময় একটা নির্দিষ্ট তোমার লেন্থ পর্যন্ত স্ট্রেচ হওয়ার পরে আর স্ট্রেচ হতে পারবে না, তখন মাসল ছিঁড়ে যাবে। তো এটাকে বলা হচ্ছে প্যাসিভ ইনসাফিসিয়েন্সি। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আসি অ্যাকশন অফ মাসলস। অ্যাকশন অফ মাসল কয়েক প্রকার আছে। একটা হচ্ছে প্রাইম মুভার, নামের মধ্যে বুঝতে পারছো, যেটা ওই কোনো একটা ডিজায়ার্ড মুভমেন্ট, সেটাকে মেইন পারফর্মার যে যে মেইনলি পারফর্ম করছে সেটাকে, তাকে বলা হচ্ছে তোমার প্রাইম মুভার। যেমন মনে করো যারা সিনেমা দেখো, তো সিনেমায় তোমার মেইন একজন হিরো থাকে, ঠিক আছে, একজন মেন নায়ক থাকে, কিছু সাইড নায়ক থাকে, তারপরে ভিলিয়ান থাকে, এরকম। তো এগুলো একটু তোমরা ওইভাবে আমি বলি। যেমন প্রাইম মুভার মানে যে রিয়েল হিরো, যে সে হচ্ছে প্রাইম মুভার। অ্যান্টাগনিস্ট মানে কি, অ্যান্টাগনিস্ট হচ্ছে ভিলেন, যে অপোজ করছে কোনো জিনিসকে। আর এই দুটো একটু আলাদা, এগুলো সিনেমার সাথে মিলবে না। তাহলে যে মেইন হিরো সে হচ্ছে প্রাইম মুভার, আর যে অ্যান্টাগনিস্ট সে হচ্ছে
ভিলেন, আর এই দুটাকে তুমি সাইড হিরো বলতে পারো। তো এগুলো আবার সাইড হিরোর মধ্যে কাজ আছে, আমি একটু পরে বলছি। তাহলে কি প্রাইম মুভার হচ্ছে যে ডিজাইড মুভমেন্টটা করবে। কখনো কখনো গ্র্যাভিটিও প্রাইম মুভার হতে পারে। যেমন তুমি মনে করো হাতটা ছেড়ে দিলে, তোমার জাস্ট ডিরেক্ট হাতটা ছেড়ে দিলে, তখন কিন্তু তোমার কোনো মাসল এখানে হেল্প করছে না, গ্র্যাভিটির কারণে হাতটা নিচে পড়ে যাচ্ছে। ওকে, তো এখানে গ্র্যাভিটিটা প্রাইম মুভার হিসেবে কাজ করছে। এর এক্সাম্পল কি দেখো, ডেলটয়েড, ডেলটয়েডটা হচ্ছে শোল্ডার জয়েন্টের অ্যাবডাকশনে হেল্প করে, এখানে প্রাইম মুভারটা হচ্ছে ডেলটয়েড। আর অ্যান্টাগনিস্ট কি, যেটা অপোজ করে। ঠিক আছে, এখন আসি ফিক্সেশন মাসল। ফিক্সেশন মাসল হচ্ছে তোমার, আমি আগেই বলেছি যে যে পয়েন্টটা মানে মাসলের দুইটা এন্ডের যে এন্ডটা ফিক্স থাকবে সেটা হচ্ছে অরিজিন। ঠিক আছে, যেটা ফিক্স থাকবে সেটা হচ্ছে অরিজিন, যেটা মুভেবল সেটা হচ্ছে ইনসার্শন। এখন মনে করো তুমি তোমার ফোরামকে তুমি উঁচু করবে। ওকে, ফোরামকে তুমি উঁচু করবে। তো উঁচু করার সময় কি হচ্ছে, যদি তোমার এমন হতো যে ফোরাম উঁচু করছো তার সাথে আর্মও উঁচু হয়ে যাচ্ছে, তাহলে কি তোমার যে কোনো একটা কাজ করতে পারবে? মনে করো তুমি পানি খাবে, তো পানি খেতে যে তোমার হাত উঁচু হয়ে গেলো, ফোরামও মানে আর্মও উঁচু হয়ে গেলো, ফোরামও হলো, তখন তুমি পুরো গোসল করে ফেলবে, মাথার উপর পানি উঠে যাবে। তো এটা কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে আমাদের যে প্রক্সিমাল যে জয়েন্ট আছে, মানে মনে করো এখানে আমার আরেকটা আমি দেই, মনে করো এটা আমাদের হিউমেরাস, সুন্দর একটা হিউমেরাস। তো এটা মনে করো হিউমেরাস, আর এটা মনে করো আমার রেডিয়াস আলনা বা রেডিয়াসই মনে করি। তো মনে করো একটা মাসল এখান থেকে অরিজিন হয়ে এখানে ইনসার্শন এলো। ঠিক আছে, এখানে অরিজিন নিয়ে এখানে ইনসার্শন এলো। তাহলে আমি যদি এই ফোরামকে আমি যদি মুভ করতে চাই, তাহলে কি আমার এই পয়েন্টটাকে অবশ্যই ফিক্স করা লাগবে, নাহলে কি হতো, এটাও মুভ হতো এটাও মুভ হতো, তাহলে কি আমার কাজ করা যেত ঠিক মতো? তাহলে এই জয়েন্টকে যেসব জিনিসগুলা যেসব মাসলগুলা ফিক্স করে রাখছে তাকে বলা হচ্ছে ফিক্সেশন মাসল। ঠিক আছে, তাহলে যে মাসলগুলা প্রক্সিমাল জয়েন্টকে কি করছে, স্টেবিলাইজ করে রাখছে, তাকে বলা হচ্ছে ফিক্সেটর। এর ফলে কিন্তু প্রাইম মুভারটা কাজ করতে পারে ফিক্সেটর না থাকলে। যেমন দেখবা কিছু সিনেমায় তোমার ওই যে স্টান্টম্যান যারা থাকে, এটাকে স্টান্টম্যান বলা যায়। স্টান্টম্যানরা কি করে, তোমার নায়ক যে অ্যাকশন গুলো করে তারা কিন্তু মেনলি ওরাই করে করে দেয়, এরকম একটা বলতে পারো। আরেকটা আসে সিনার্জিস্ট। সিনার্জিস্টটা কি, মনে করো আমার এই মাসলটা তোমার, এই মাসলটা কি হচ্ছে, এটা কিন্তু এখানে অরিজিন, এটা কিন্তু আরো উপরে অরিজিন। ঠিক আছে, তো এখানে কোন জয়েন্ট আছে আমাদের, এখানে আছে নি জয়েন্ট। ঠিক আছে, এখানে কি আছে, এখানে হচ্ছে হ্যান্ড, হ্যান্ডের জয়েন্ট। ঠিক আছে, তো এটা কি করছে, এটা বলতো এখানে কয়টা জয়েন্টকে ক্রস করছে, এই একটা জয়েন্ট, এই একটা জয়েন্ট, আর এই একটা জয়েন্ট, এখানে তিনটা জয়েন্ট আছে, এক দুই, মানে একটা অরিজিন আছে, মাঝখানে একটা জয়েন্ট আছে, তারপরে ইনসার্শন আছে। তাহলে কোনো মাসল কি হচ্ছে, এটাকে যদি আমি এইভাবে দেখাই, মনে করো সে এখানে অরিজিন নিচ্ছে, আর এটা আমাদের হ্যান্ড, মনে করো এখানে যে ইনসার্শন নিচ্ছে। ঠিক আছে, এটা আমি বোঝাতে চাইছি, এখানে যেটা বলা হচ্ছে এখানে অরিজিন নিয়ে এই যে ইনসার্শন নিচ্ছে। তাহলে এইখানে আমার যে একটা জয়েন্ট আছে, মনে করো আমি ফিঙ্গারের মুভমেন্ট করবো, এই যে তোমার ফ্লেক্সার ডিজিটারাম প্রোফান্ডাস, এটা কিন্তু ফিঙ্গারের মুভমেন্টে হেল্প করে। তাহলে মনে করো আমি ফিঙ্গারে যদি মুভমেন্ট করি, তার সাথে যদি এই জয়েন্টটা আমার কি বলে রিস্ট জয়েন্টটা যদি আমাদের একসাথে মুভমেন্ট হয়ে শুরু হতে থাকে, তাহলে আমি ফিঙ্গারে মুভমেন্ট করলাম, তার সাথে রিস্ট জয়েন্টেরও মুভমেন্ট হচ্ছে, তাহলে কি আমি একটা কোনো কাজ ঠিক মতো করতে পারবো? আমি করতে যাচ্ছি একটা মুভমেন্ট, তারপর সাথে হয়ে যাচ্ছে আরেকটা মুভমেন্ট। তাহলে যদি আমি শুধুমাত্র ফিঙ্গারে মুভমেন্ট করতে চাই, মাঝখানের এই জয়েন্টটাকেও কিন্তু স্টেবিলাইজ করা লাগবে। এই যে জয়েন্টটাকে স্টেবিলাইজ করছে সেটা হচ্ছে বলা হচ্ছে আমাদের সিনার্জিস্ট। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে ফিক্সেটার সিনার্জিস্ট এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে। ফিক্সেটার কি করছে, ফিক্সেটারের ক্ষেত্রে কোনো একটা তোমার দুইটা জয়েন্ট ছিল, প্রক্সিমাল যে পার্টটা জয়েন্টের, এই যে জয়েন্ট এটার প্রক্সিমাল পার্টকে সে স্টেবিলাইজ করে রাখছিল। আর সিনার্জিস্ট কি করছে, সে মাঝখানে একটা কোনো জয়েন্ট পড়ছে, মানে কোনো একটা মাসল একটা জয়েন্টকে ক্রস করে আরেকটা জায়গায় তোমার ইনসার্শন নিচ্ছে, তাহলে এই মাঝখানে যে জয়েন্টটা পড়ছিল ইন্টারমিডিয়েট জয়েন্ট, এইটাকে সে স্টেবিলাইজ করছে। ওকে, আশা করি ক্লিয়ার, দুইটার মধ্যে ভুলানো যাবে না। তাহলে এর এক্সাম্পল কি আছে, ডিউরিং দ্য ফ্লেকশন অফ ফিঙ্গার্স, ফিঙ্গারে ফ্লেকশন করার সময় কি হচ্ছে, যে এখানে যে লং ফ্লেক্সার মাসল যেগুলো আছে সেগুলো তোমার ফ্লেকশন করবে। তো এখানে রিজ জয়েন্টটাকে তোমার ফিক্স করে রাখা হচ্ছে। ঠিক আছে, কন্ট্রাকশনের কারণে এটা কারা করছে, এটা হচ্ছে এক্সটেন্সর গুলা করছে। ওকে,
যে তোমার হ্যান্ডে যে এক্সটেন্সর গুলো আছে সেগুলো এই রিস্ট জয়েন্টকে স্টেবিলাইজ করে রাখছে। তাহলে এই এক্সটেন্সর গুলাকেই বলা হচ্ছে সিনার্জিস্ট। এখন লিভার নিয়ে আলোচনা তেমন কিছুই নাই, তোমরা এইচএসসি তে পড়ে আসছো। লিভার তিন প্রকার আছে, ফার্স্ট ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, মানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। ওখানে তোমরা পড়েছিলে বল, আমি শিওর না, বল, ভার, ফালক্রাম, এরকম মেবি পড়েছিলে। তো এখানে আমাদের ইংলিশে সেটাকে বলছে ফালক্রাম ইফোর্ট রেসিস্টেন্স। মানে এই ইফোর্টটা হচ্ছে বল, আর এটা হচ্ছে সেই ভার। ওকে, শুধুমাত্র এই বল আর ভারের জায়গায় ইফোর্ট রেসিস্টেন্স, ই আর এফ, এই তিনটা। তো আমি একটু আবার রিক্যাপ করে দিই। সেটা কি, প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাসে কি ছিল, মাঝখানে ছিল ফালক্রামটা, এক সাইডে ছিল ইফোর্ট, এক সাইডে রেসিস্ট্যান্স। দ্বিতীয় শ্রেণীতে বা সেকেন্ড ক্লাসে কি ছিল, তোমার মাঝখানে ছিল হচ্ছে রেসিস্ট্যান্স, আর থার্ড ক্লাসে ছিল হচ্ছে মাঝখানে ইফোর্ট। এইভাবে মনে রাখলে তোমাদের হবে। এর এক্সাম্পল গুলো একটু দেখে নিও। যেমন ফার্স্ট ক্লাসের এক্সাম্পল হচ্ছে হিউমেরো রেডিয়াল, সরি, হিউমেরো আলনার জয়েন্ট। সেকেন্ড ক্লাস হচ্ছে রাইজিং দ্য ফুট, দ্য টোস, ওই যে পায়ের উপরে খাড়া হয়ে দাঁড়ানো, এটা তোমরা জানো। আর এখানে হচ্ছে বাইসেস ব্রাকাই, থার্ড ক্লাসে যেটা আছে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক করবে ভিডিওটি ভালো লেগে থাকলে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভবিষ্যতে আমি আরো ভিডিও আপলোড দিব, মাসলের আরো দুইটা বা তিনটা ভিডিও আসতে পারে, নট শিওর। আর এই নোটটা কারো লেখা লাগবে না, এটা আমি ডিসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা পেয়ে যাবে নোটের পিডিএফটা। তো সকলকে আবারও ধন্যবাদ।